স্বাগতম। আপনি শুনছেন জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা এক অন্তর্মুখী দার্শনিক ও রহস্যঘন গল্প অনিশ এর তৃতীয় পর্ব। এই গল্পে মিশির আলী একা এক কেবিনে শুয়ে ভাবছেন, মৃত্যুর পরে যদি সত্যিই কিছু থেকে থাকে তাহলে তা কেমন হবে। চলুন আমরা ডুবে যাই এই গল্পের গভীরে, যেখানে বিজ্ঞান আর পরকাল হাত মিলিয়ে প্রশ্ন তোলে আমাদের অস্তিত্বকে ঘিরে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন গল্পের জন্য ঘণ্টাটি বাজিয়ে রাখুন। আমি মার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করতে লাগলাম এবং চলতেও লাগলাম। নিজের মনে থাকি, প্রচুর গল্পের বই পড়ি। মাঝে মাঝে অসহ্য রাগ লাগে, সেই রাগ নিজের মধ্যে রাখি, মাকে জানতে দিই না। আমার বয়স অল্প হলেও আমি ততদিনে বুঝে গিয়েছি আমিই মার একমাত্র অবলম্বন। তার সমস্ত জগৎ, সমস্ত পৃথিবী আমাকে নিয়েই। মাঝে মাঝে মা এমন সব অন্যায় করেন যা ক্ষমার অযোগ্য। আমি সেই অপরাধও ক্ষমা করে দেই। একটা উদাহরণ দেই। আমি সেবার ক্লাস 9-এ উঠেছি। যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের ফেয়ারওয়েল হচ্ছে। ফেয়ারওয়েলে নাটক করা হবে। আমাকে নাটকে একটা পার্ট দেয়া হলো। আমার উৎসাহের সীমা রইল না। মাকে কিছুই জানালাম না। জানালে মা নাটক করতে দেবেন না। মা জেনে গেলেন, গম্ভীর হয়ে রইলেন, কিছু বললেন না। আমি মাকে সহজ করার অনেক চেষ্টা করলাম। মা সহজ হলেন না। যেদিন নাটক হবে তার আগের রাতে খাবার টেবিলে মা প্রথমবারের মতো বললেন, তোমাদের নাটকের নাম কি? আমি উৎসাহের সঙ্গে বললাম, হাসির নাটক মা, নাম হচ্ছে 2×2=15, দম ফাটানো হাসির নাটক। তোমার চরিত্রটা কি? আমি হচ্ছি বড় বোন, পাগলাটে ধরনের মেয়ে। তাকে যে কাজটি করতে বলা হয় সে সবসময় তার উল্টো কাজটি করে, তারপর খুব অবাক হয়ে বলে, ও মাই গড, এটা কি করলাম? আমার অভিনয় খুব ভালো হচ্ছে মা। আমাদের বড় আপা গতকালই আমাকে ডেকে নিয়ে বলেছেন, আমার ভেতর অভিনয়ের জন্মগত প্রতিভা আছে, চর্চা করলে আমি খুব নাম করব। মা, তুমি কি নাটকটা দেখবে? না, দেখতে চাইলে দেখতে পারবে, এই অনুষ্ঠানে গার্জিয়ানরা আসতে পারবেন না। তবে বড় আপা বলেছেন, যারা অভিনয় করছে তাদের মারা ইচ্ছে করলে আসতে পারবেন। তুমি যাবে মা? চলো না, প্লিজ। মা শুকনো গলায় বলল, দেখি, তুমি গেলে আমি অসম্ভব খুশি হব মা, অসম্ভব 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 খুশি হব। এত খুশি হব যে চিৎকার করে কানব। মা কিছু বললেন না। আমার মনে ক্ষীণ আশা হল মা হয়তো যাবেন। আনন্দে সারা রাত আমি ঘুমোতে পারলাম না। তন্দ্রা মতো আসে, আবার তন্দ্রা ভেঙে যায়। কি যে আনন্দ! ভোরবেলা দরজা খুলে বেরোতে গিয়ে দেখি দরজা বাইরে থেকে তালা বন্ধ। আমি চেঁচিয়ে ডাকলাম, মা, মা, মা। মা এলেন। আমি চেঁচিয়ে বললাম, তালা বন্ধ করে রেখেছ কেন মা? মা শীতল গলায় বললেন, আমি অনেক চিন্তা করে দেখলাম তোমার অভিনয় করা ঠিক হবে না। কি বলছো তুমি মা? যা সত্যি তাই বলছি। স্কুলে আপারা কি মনে করবে মা? আমি না গেলে নাটক হবে না, না হলে না হবে। নাটক এমন কিছু বড় জিনিস না। পরে যখন স্কুলে যাব ওদের আমি কি বলবো? বলবি অসুখ হয়েছিল। মানুষের অসুখ হয় না? আমি কাঁদতে কাঁদতে বললাম, ঠিক আছে মা, আমি স্কুলে যাব না, তুমি তালা খুলে দাও। তালা সন্ধ্যার সময় খুলব। আমি যাচ্ছি না দেখে স্কুলের এক আপা আমাকে নিতে এলেন। মা তাকে বললেন, মেয়েটা অসুস্থ, খুবই অসুস্থ, সে মামার বাড়িতে আছে। একবার ভাবলাম চিৎকার করে বলি, আপা, আমি বাড়িতেই আছি, মা আমাকে তালা বন্ধ করে রেখেছে। পরমুহূর্তেই মনে হল, থাক। মা তালা খুললেন সন্ধ্যাবেলায়। তাকে কিছুমাত্র লজ্জিত বা দুঃখিত মনে হল না। শুধু রাতে আমার সঙ্গে ঘুমুতে এসে আমাকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। কান্না দেখে আমি মায়ের অপরাধ ক্ষমা করে দিলাম। আমি যখন ক্লাস 10-এ উঠলাম তখন মা আরও একটি বড় ধরনের অপরাধ করলেন। আমাদের একতলায় তখন নতুন ভাড়াটে। তাদের বড় ছেলের নাম আবির। ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স পড়েন। লাজুক স্বভাবের ছেলে, কখনো আমার দিকে চোখ তুলে তাকান না। যতবার আমার সঙ্গে দেখা হয় তিনি লজ্জায় লাল হয়ে যান। আমি ভেবে পাই না আমাকে দেখে উনি এত লজ্জা পান কেন। আমি কি করেছি? আমি তো তার সঙ্গে কথাও বলি না, তার দিকে তাকাইও না। একদিন সন্ধ্যাবেলায় চায়ের কাপ হাতে নিয়ে ছাদে গিয়েছি, দেখি উনি ছাদে হাঁটাহাঁটি করছেন। আমাকে দেখে চমকে উঠে বললেন, আমার বাবা আমাকে আপনাদের এই ছাদটা দেখতে পাঠিয়েছেন, এই জন্যে ছাদে এসেছি, অন্য কিছু না। আমি বললাম, ছাদ দেখতে পাঠিয়েছেন কেন? উনি বললেন, আমার বড় বোনের মেয়ে হয়েছে, এই বাসায় ওর আকিকা হবে। বাবা বললেন ছাদে প্যান্ডেল করে লোক খাওয়াবেন যদি ছাদটা বড় হয়। আমি বললাম, ছাদটা কি বড়?
উনি বললেন, বড় না, তবে খুব সুন্দর। আমি যদি কিছুক্ষণ ছাদে থাকি, আপনার মা কি রাগ করবেন? না, রাগ করবেন কেন? উনি বললেন, ওকে দেখলেই মনে হয় আমার ওপর উনি খুব রাগ করে আছেন। আমার কেন জানি মনে হয় উনি আমাকে সহ্য করতে পারেন না। আমি হাসতে হাসতে বললাম, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। মা শুধু আমার উপর রাগ করেন, আর কারোর উপর রাগ করেন না। উনি বললেন, আপনি যে এতক্ষণ ছাদে আছেন, আমার সঙ্গে কথা বলছেন, এটা জানতে পারলে আপনার মা খুব রাগ করবেন। রাগ করবেন কেন? আর আপনি আমাকে আপনি করছেন কেন? শুনতে বিশ্রী লাগছে। আমি আপনার ছোট বোন মীরার চেয়েও বয়সে ছোট। আমাকে তুমি করে বলবেন। মনে হলো আমার কথা শুনে তিনি খুব ঘাবড়ে গেলেন। আমার দারুণ মজা লাগল। উনি অনেকক্ষণ চুপচাপ থেকে বললেন, আপনি কি তুমি কি রোজ ছাদে এসে চা খাও? হ্যাঁ, হেঁটে হেঁটে চা খেতে আমার খুব ভালো লাগে। হেঁটে হেঁটে চা খাই আর নিজের সঙ্গে গল্প করি। নিজের সঙ্গে গল্প করো মানে? আমার তো গল্প করার কেউ নেই, এই জন্যে নিজের সঙ্গে গল্প করি। আমি একটা প্রশ্ন করি, আবার আমি উত্তর দিই। আচ্ছা, আপনি চা খাবেন? আপনার জন্যে চা নিয়ে আসব? না না না। এরকম চমকে উঠে না না করছেন কেন? আপনার জন্যে আলাদা করে চা বানাতে হবে না। মা একটা বড় টিপটে চা বানিয়ে রেখে দেন। একটু পরপর চা খান। আমি সেখান থেকে ঢেলে 1 কাপ চা নিয়ে আসব। আপনি আমার মতো হেঁটে হেঁটে চা খেয়ে দেখুন, আপনার ভালো লাগবে। তাহলে 2 কাপ চা আন, দুজনে মিলেই খাই। তোমার মা জানতে পারলে আবার রাগ করবেন না তো? না, রাগ করবেন না। আমি ট্রেতে করে 2 কাপ চা নিয়ে ছাদের সিঁড়ির দিকে যাচ্ছি। মা ডাকলেন, বুড়ি, এদিকে আয়। কি ব্যাপার, চা কার জন্যে নিয়ে যাচ্ছিস? আমি মার কথা বলার ভঙ্গিতে ভয়ানক চমকে উঠলাম। কি ভয়ঙ্কর লাগছে মাকে। হিংস্র কোনো পশুর মতো দেখাচ্ছে। তার মুখে ফেনা জমে গেছে, চোখ টকটকে লাল। তুই কি আবির ছেলেটির জন্য চা নিয়ে যাচ্ছিস? হ্যাঁ। এতক্ষণ কি ছাদে তার সঙ্গে কথা বলছিলি? ও কি তোর হাত ধরেছে? আমি হতভম্ব হয়ে বললাম, এসব কি বলছো মা? হ্যাঁ কি না? মা, আমি শুধু 2-1টা কথা। শোন বড়ি, তুই এখন আমার সঙ্গে নিচে যাবি। ওই বদ ছেলের মাকে তুই বলবি আপনার ছেলে আমার গায়ে হাত দিয়েছে। আমি ওই বদ চুলেকে শিক্ষা দেব, তারপর বাড়ি থেকে তাড়াব। কাল দিনের মধ্যেই এই বদ পরিবারটাকে বাড়ির বাইরে বের করে দিতে হবে। আমি কাঁদতে কাঁদতে বললাম, এসব তুমি কি বলছো মা? মা হিস হিস করে বললেন, আমি যা বললাম তা যদি না করিস আমি তোকে খুন করব। আল্লাহর কসম, আমি তোকে খুন করব। আয় আমার সঙ্গে, আয় বললাম, আয়। আমি কাঁদতে কাঁদতে মার সঙ্গে নিচে গেলাম। মা আবিরের মাকে কঠিন গলায় বললেন, আপনার ছেলে আমার মেয়ের গায়ে হাত দিয়েছে। আপনার ছেলেকে ডেকে আনুন, এর বিচার করুন। ছেলের মা হতভম্ব হয়ে বললেন, আপা, আপনি এসব কি বলছেন? আমার ছেলে এরকম নয়। আপনি ভুল সন্দেহ করছেন। আবির এমন নোংরা কাজ কখনো করবে না। আপনি আপনার ছেলেকে ডেকে আনুন, আমি তার সামনেই কথা বলবো। উনি এসে দাঁড়ালেন। লজ্জায় ভয়ে বেচারা এতটুক হয়ে গেছে। অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। মা আমাকে বললেন, বুড়ি, বল বল, তুই এই বদ ছেলেকে তোর গায়ে হাত দিয়েছে? সত্য কথা বল। সত্য কথা না বললে তোকে খুন করে ফেলব। বল, এই ছেলে কি তোর গায়ে হাত দিয়েছে? আমি কাঁদতে কাঁদতে বললাম, হ্যাঁ, দিয়েছে। বুকে হাত দিয়েছে কিনা বল। দিয়েছে বুকে হাত? হ্যাঁ। মা কঠিন গলায় বললেন, আপনি নিজের কানে শুনলেন আমার মেয়ে কি বলল। এখন ছেলেকে শাস্তি দেবেন বা দেবেন না সেটা আপনাদের ব্যাপার। আমার কথা হলো, আগামীকাল দুপুরের আগে আপনারা এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আমি এক পলকের জন্যে তাকালাম আবির ভাইয়ের দিকে। তিনি পলকহীন চোখে আমার দিকেই তাকিয়ে আছেন। সেই চোখে রাগ, ঘৃণা বা দুঃখ নেই, শুধুই বিস্ময়। তারা পরদিন দুপুরে সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে গেলেন। রাতে মা আমার সঙ্গে ঘুমোতে এসে আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলেন। আমি মনে মনে বললাম, মা, তোমাকে আমি ক্ষমা করতে চেষ্টা করছি, পারছি না। তুমি এমন করে কেঁদো না মা, আমার কষ্ট হচ্ছে। এমনিতেই অনেক কষ্ট পেয়েছি, আর কষ্ট দিও না। প্রথম পর্যায়ের লেখা এই পর্যন্তই। তারিখ দেওয়া আছে।
সময় লেখা রাত 2:15। সময়ের নিচে লেখা একটানা অনেকক্ষণ লিখলাম, ঘুম পাচ্ছে, এখন ঘুমোতে যাব। মা আমার বিছানায় এসে শুয়েছেন। আজ সারা দিন হাঁপানিতে কষ্ট পেয়েছেন, এখন সম্ভবত হাঁপানিটা কমেছে, আরাম করে ঘুমোচ্ছেন। আজ সারা দিন মার নামাজ কাজা হয়েছে, ঘুম ভাঙলে কাজা নামাজ শুরু করবেন, রাত পার করে দেবেন নামাজে কাজেই। মার ঘুম না ভাঙিয়ে খুব সাবধানে বিছানায় যেতে হবে। মিসির আলী তার নোট বই বের করে পয়েন্ট নোট করতে বসলেন। পয়েন্ট একটি, মেয়ের মার চরিত্রে যে অস্বাভাবিকতা আছে তা মেয়ের মধ্যেও চলে এসেছে। মেয়ে নিজে তা জানে না। সে নিজেকে যতটা স্বাভাবিক ভাবছে তত স্বাভাবিক সে নয়। একটি স্বাভাবিক মেয়ে তার মৃত বাবার জন্যে অনেক বেশি ব্যস্ততা দেখাত। এত বড় একটি লেখার কোথাও সে বাবার নাম উল্লেখ করেনি। এমন না যে বাবার নাম তার অজানা। মার সম্পর্কে রূপবতী শব্দটি সে ব্যবহার করেছে, বাবা সম্পর্কে কিছুই বলেনি। তার মা এত বড় একটা কাণ্ড করার পরেও মার কষ্টটাই তার কাছে প্রধান হয়ে দাঁড়িয়েছে। নিজেকে সে মার কাছ থেকে আলাদা করতে পারছে না। এর ফলাফল সাধারণত শুভ হয় না। এত বড় ঘটনার পরেও যে মার কাছ থেকে নিজেকে আলাদা করতে পারছে না, সে আর কোনো দিনও পারবে না। মিসির আলী রূপার খাতার পাতা উল্টালেন। এসএসসিতে আমার এত ভালো রেজাল্ট হবে আমি কল্পনাও করিনি। আমাদের ক্লাসের অন্য সব মেয়েদের প্রাইভেট টিউটর ছিল, আমার ছিল না। মার পছন্দ নয়। মার ধারণা অল্পবয়স্ক প্রাইভেট মাস্টাররা ছাত্রীর সাথে প্রেম করার চেষ্টা করে। বয়স্করা নানান কৌশলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। কাজেই যা পড়লাম নিজে নিজে পড়লাম। রেজাল্ট হবার পর বিস্ময়ে হকচকিয়ে গেলাম। কি আশ্চর্য কাণ্ড, ছেলেমেয়ে সবার মধ্যে ফি, 5টা বিষয়ে লেটার। আমি বললাম, তুমি কি খুশি হয়েছ মা? মা যন্ত্রের মতো বললেন, হুঁ। খুব খুশি না অল্প খুশি? খুব খুশি। আমাদের সঙ্গে যে মেয়েটা 4th হয়েছে সে শান্তিনিকেতনে পড়তে যাচ্ছে। তুমি কি আমাকে শান্তিনিকেতনে পড়তে দেবে? মা আমাকে বিস্মিত করে দিয়ে বললেন, হ্যাঁ দেব। সত্যি? হ্যাঁ সত্যি। কিভাবে যেতে হয়, টাকা পয়সা কত লাগে, খোঁজখবর আন। তুমি সত্যি সত্যি বলছো তো মা? বললাম তো হ্যাঁ। আমার এখনও বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হবার কি আছে? এই দেশে কি আর পড়াশোনা আছে? টাকা থাকলে তোকে বিলেতে রেখে পড়াতাম। আমার আনন্দের সীমা রইল না। ছোটাছুটি করে কাগজপত্র জোগাড় করলাম। অনেক যন্ত্রণা, সরকারি অনুমতি লাগে, আরও কি সব যন্ত্রণা। সব করলেন রুমার বাবা। রুমা হচ্ছে সেই মেয়ে যে 4th হয়েছে। রুমার বাবা সংস্কৃতি মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি। তিনি যে শুধু ব্যবস্থা করে দিলেন তাই না, আমাদের দুজনের জন্য 2টো স্কলারশিপেরও ব্যবস্থা করে দিলেন। পাসপোর্ট, ভিসা সব উনি করলেন। বাংলাদেশ বিমানে যাব, সকাল 9টায় ফ্লাইট। উত্তেজনায় আমি রাতে ঘুমোতে পারলাম না। মা আমাকে জড়িয়ে ধরে সারা রাতই ফুপিয়ে কাঁদলেন। খানিকক্ষণ কাঁদেন, তারপর বলেন, ও বুড়ি, তুই কি পারবি আমাকে ছেড়ে থাকতে? কষ্ট হবে তবে পারব, তুমিও পারবে। না, আমি পারব না। যখন খুব কষ্ট হবে তখন কলকাতা চলে যাবে। কলকাতা থেকে শান্তিনিকেতন 1.5 ঘন্টা লাগে ট্রেনে। শান্তিনিকেতনে অতিথি ভবন আছে, সেখানে উঠবে। আমার যখন খারাপ লাগবে আমিও তাই করব, হুট করে ঢাকায় চলে আসব। তুই বদলে যাচ্ছিস। আমি আগের মতোই আছি মা, সারা জীবন এইরকমই থাকব। না, তুই বদলাবি, তুই ভয়ঙ্কর রকম বদলে যাবি, আমি বুঝতে পারছি। তোমার যদি বেশি রকম খারাপ লাগে তাহলে আমি শান্তিনিকেতনে যাবার আইডিয়া বাদ দেব। বাদ দিতে হবে না, তোর এত শখ, তুই যা। মা শোনো, যাবার পর যদি দেখি খুব খারাপ লাগছে তাহলে চলে আসব। খুব ভোরে আমার ঘুম ভাঙল। দেখি মা বিছানায় নেই। দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে তালা বন্ধ। আমি আগের বারের মতো হইচই চেঁচামেচি করলাম না, কাঁদলাম না, চুপ করে রইলাম। তালাবন্ধ রইলাম সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যাবেলা মা নিচু গলায় বললেন, ভাত খেতে আয় বুড়ি, ভাত দিয়েছি। আমি শান্ত মুখে ভাত খেতে বসলাম। এমন ভাব করলাম যেন কিছুই হয়নি। মা বললেন, ডালটা কি টক হয়ে গেছে? সকালে রান্না করেছিলাম, দুপুরে জাল দিতে ভুলে গেছি। আমি বললাম, টক হয়নি। ডাল খেতে ভালো হয়েছে মা। ভাত খাবার পর কি চা খাবি? চা বানাবো? বানাও। আমি চা খেলাম, খবরের কাগজ পড়লাম, ছাদে হাঁটতে গেলাম। মা যখন এশার নামাজ পড়তে জায়নামাজে দাঁড়ালেন তখন আমি এক অসীম সাহসী কাণ্ড করে বসলাম। বাড়ি থেকে পালালাম। রাত 9টায় উপস্থিত হলাম এশার বাসায়। এশা আমার বান্ধবী।
এশার বাবা মা খুবই অবাক হলেন। তারা তক্ষুনি আমাকে পৌঁছে দিয়ে আসতে চান। অনেক কষ্টে তাদের আটকালাম। এক রাত তার বাসায় থেকে ভোরবেলা চলে গেলাম রুবিনাদের বাড়ি। রুবিনাকে বললাম, আমি 2 দিন তোদের বাড়িতে থাকব, তোর কি অসুবিধে হবে? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। রুবিনা চোখ কপালে তুলে ফেলল। আমি বললাম, তুই তোর বাবা মাকে কিছু একটা বল, যাতে তারা সন্দেহ না করেন যে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। রুবিনাদের বাড়িতে 2 দিনের জায়গায় আমি 4 দিন কাটিয়ে 5ম দিনের দিন মার কাছে ফিরে যাওয়া স্থির করলাম। বাড়ি পৌঁছলাম সন্ধ্যায়। মা আমাকে দেখলেন, কিছুই বললেন না, এরকমভাবে তাকালেন যেন কোথাও বেড়াতে গিয়েছিলাম, ফিরে এসেছি। আমি চাপা গলায় বললাম, কেমন আছো মা? মা বললেন, ভালো। তুমি মনে হয় আমার ওপর ভয়ঙ্কর রাগ করেছ, কি শাস্তি দিতে চাও দাও, আমি ভয়ঙ্কর অন্যায় করেছি, শাস্তি আমার প্রাপ্য। মা কিছু বললেন না, রান্নাঘরে ঢুকে গেলেন। আমি লক্ষ্য করলাম বসার ঘরে অল্পবয়সী একটি ছেলে বসে আছে, কঠিন ধরনের চেহারা, রোগা, গলাটা হাঁসের মতো অনেকখানি লম্বা, মাথার চুল তেলে জবজব করছে। সে খবরের কাগজ পড়ছিল, আমাকে এক নজর দেখে আবার খবরের কাগজ পড়তে লাগল। আমি মাকে গিয়ে বললাম, বসার ঘরে বসে আছে লোকটা কে? ওর নাম জয়নাল, আমাদের দূর সম্পর্কের আত্মীয়, ইঞ্জিনিয়ারিং পড়ে, ফাইনাল ইয়ারে, এবছর পাশ করে বেরোবে। এখানে কি জন্যে? ওর তুই চলে যাবার পর আমি খবর দিয়ে আনিয়েছি। একা থাকতাম, ভয় ভয় লাগত। আই এম সরি না, এরকম ভুল আর করব না। আমি চলে এসেছি, এখন তুমি ওকে চলে যেতে বলো। মা বললেন, তুই আমার ঘরে আয় বুড়ি, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। আমি মার ঘরে গেলাম। মা দরজা বন্ধ করে দিলেন। মার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। এতক্ষণ লক্ষ্যই করিনি এই 5 দিনে মার চেহারা, স্বাস্থ্য সম্পূর্ণ ভেঙে গেছে। তাকে দেখে মনে হচ্ছে একটা জীবন্ত কঙ্কাল। মা বললেন, তুই চলে যাবার পর থেকে আমি পানি ছাড়া আর কিছুই খাইনি। এটা কি তোর বিশ্বাস হয়? আমি কাপা গলায় বললাম, হয়। মা বললেন, দোকান থেকে ইঁদুর মারা বিষ এনে আমি গ্লাসে গুলে রেখেছি তোর সামনে খাবো বলে। আমি যে তোর সামনে বিষ খেতে পারি, এটা কি তোর বিশ্বাস হয়? আমি কাঁদতে কাঁদতে বললাম, হয়। মা বললেন, এক শর্তে আমি বিষ খাব না। আমি যে ছেলেটিকে বসিয়ে রেখেছি তাকে তুই বিয়ে করবি এবং আজ রাতেই করবি। আমি কাজী ডাকিয়ে আনব। আমি বললাম, এসব তুমি কি বলছো মা? এই ছেলে খুব গরিব ঘরের ছেলে, ভালো ব্রিলিয়ান্ট ছেলে। আমি তাকে ইন্টারমিডিয়েট থেকে পড়ার খরচ দিয়ে যাচ্ছি, তোর জন্যেই করছিলাম। এই ছেলে বিয়ের পর এ বাড়িতে থাকবে, আমাদের দুজনকে দেখাশোনা করবে। আমার মুখে কথা আটকে গেল, মাথা ঘুরছে, কি বলবো কিছুই বুঝতে পারছি না। মা বললেন, টেবিলের দিকে তাকিয়ে দেখ, গ্লাসে 20 গোলা আছে। এখন মন ঠিক কর, তারপর আমাকে বল। সেই রাতেই আমার বিয়ে হল। নয়াটোলার কাজী সাহেব বিয়ে পড়িয়ে দিয়ে গেলেন। দেনমোহরানা 1,01,000 টাকা। বিয়ে উপলক্ষে দামি একটা বেনারসি পরলাম, মা আগেই কিনিয়ে রেখেছিলেন। বাসর হল মার শোবার ঘরে। আমার স্বামী বাসর রাতে প্রথম যে কথাটি আমাকে বললেন তা হচ্ছে, গত 5 দিন তুমি কার কার বাড়িতে ছিলে আমাকে বলো, আমি খোঁজ নেব। আমি কঠিন গলায় বললাম, কি খোঁজ নেবেন? আমার স্বামী বললেন, গরিব হয়ে জন্মেছি বলে আজ আমার এই অবস্থা। বড়লোকের নষ্ট মেয়ে বিয়ে করতে হল। নষ্টামি যা করেছ করেছ, আর না। আমি মানুষটা ছোটখাটো, কিন্তু ধানি মরিচ। ধানি মরিচ চেনো তো? সাইজে ছোট, ঝাল বেশি। আমার ধারণা শরীর থেকেও ভালোবাসার জন্ম হতে পারে। আমি আমার স্বামীকে ভালোবাসলাম। আমার ধারণা এই ভালোবাসার উৎস শরীর। মানুষের মন যেমন বিচিত্র, তার শরীরও তেমনি বিচিত্র। আমি এবং আমার মা, আমরা দুজনেই ছিলাম নিঃসঙ্গ। তৃতীয় ব্যক্তি এসে আমাদের এই নিঃসঙ্গতা দূর করল। বাড়ির একতলাটা মা আমাদের দুজনকে ছেড়ে দিলেন। মার সঙ্গে থেকেও তার কাছ থেকে আলাদা থাকার স্বাদ খানিকটা হলেও পাওয়া গেল। আমরা একসঙ্গে খাবার খেতাম। তখন আমার স্বামী মজার মজার কথা বলে আমাদের খুব হাসাতেন। আমার মাকে তিনি বেশ পছন্দ করতেন। আমরা হয়তো খেতে বসলাম, তিনি আমার মায়ের দিকে তাকিয়ে বললেন, আম্মা, আপনাকে এমন মনমরা লাগছে কেন? তাহলে শোনেন, একটা মজার গল্প,
মন ভালো করে দেবে। আমাদের দেশের বাড়িতে সফতরগঞ্জ বাজারে এক দর্জি থাকত। এক ঈদে সে 3টা হাতা দিয়ে এক পাঞ্জাবি বানাল। গল্প এই পর্যন্ত শুনেই মা হাসতে হাসতে ভেঙে পড়লেন। মা হাসছেন, আমি হাসছি, আর উনি মুখ গম্ভীর করে বসে আছেন, কখন আমরা হাসি থামাব সেই অপেক্ষা। ঘরজামাইদের নানান রকম ত্রুটি থাকে। তারা সারাক্ষণ শ্বশুরবাড়ির টাকা পয়সা সম্পর্কে খোঁজ খবর করে। তাদের চেষ্টাই থাকে কি করে সবকিছুর দখল নেওয়া যায়। আমার স্বামী তা থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। তিনি কখনো এসব নিয়ে মাথা ঘামাননি। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। রাতদিন পড়াশোনা নিয়ে থাকতেন। অবসর সময়টা মাকে গল্প শোনাতে পছন্দ করতেন। আমাকে গল্প শোনানোর ব্যাপারে তিনি তেমন আগ্রহবোধ করতেন না। আমার শরীর তিনি যতটা পছন্দ করতেন, আমাকে ততটা করতেন না। বিয়ের 2 মাস যেতেই আমার ধারণা হল সম্ভবত আমি কনসিভ করেছি। পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। একই সঙ্গে ভয় এবং আনন্দে আমি অভিভূত। এক রাতে স্বামীকে বললাম। তিনি সরু চোখে দীর্ঘ সময় আমার দিকে তাকিয়ে বললেন, পেটে বাচ্চা? আমি চুপ করে রইলাম। বয়স কত বাচ্চার? জানি না, আমি কি করে জানব? ডাক্তারের কাছে নিয়ে চল, ডাক্তার দেখে বলুক। ডাক্তারের কাছে নিতে হবে না। বাচ্চা কখন এসেছে সেটা তুমিই জানো। ওই যে 5 রাত ছিলে অন্য জায়গায়, ঘটনা তখন ঘটে গেছে। কি বলছো তুমি? এরকম চমকে উঠবে না। চমকে উঠার খেলা আমার সাথে খেলবে না। তোমার পেটে অন্য মানুষের সন্তান। আমি হতভম্ব। আমার স্বামী কুৎসিততম কথাকটি বলে বাতি নিভিয়ে শুতে এলেন এবং অন্য সব রাতের মতোই শারীরিকভাবে আমাকে গ্রহণ করলেন। ঘৃণায় আমি পাথর হয়ে গেলাম। আমি বললাম, আমার শান্তির দরকার নেই, অশান্তিই ভালো। মানসিক আঘাতে আঘাতে আমি বিপর্যস্ত। একদিন ইচ্ছে করেই আমার স্বামী আমার পেটে লাথি বসালেন এই আশায় যেন গর্ভপাত হয়ে যায়। আমি 2 হাতে পেটে চেপে বসে পড়তেই তিনি গভীর আগ্রহে বললেন, কি যন্ত্রণা খালাস হয়ে গেছে? রাতে আমি ঘুমোতে পারি না, দিনে খেতে পারি না। ভয়ঙ্কর অবস্থা। আমার পেটের সন্তানটির বৃদ্ধিও ব্যাহত হচ্ছে। ডাক্তার প্রতিবারই পরীক্ষা করে বলেন, বেবির গ্রোথ তো ঠিকমতো হচ্ছে না, সমস্যা কি? আরও ভালোমতো খাওয়া দাওয়া করবেন, প্রচুর বিশ্রাম করবেন, দৈনিক 2 গ্লাস করে দুধ খাবেন। আন্ডারওয়েট বেবি হলে খুব সমস্যা। এই দেশে বেশিরভাগ শিশু মৃত্যু হয় আন্ডারওয়েটের জন্য। আমার সন্তানের যখন 6 মাস, তখন ভয়াবহ বিপর্যয় ঘটল। আমার স্বামী এক সকালে চায়ের টেবিলে শান্ত মুখে ঘোষণা করলেন, আমি আজ এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনারা আমার কথা শোনেননি, সন্তানটাকে নষ্ট করতে রাজি হননি, কাজেই আমি বিদায়। তবে আরেকটা কথা, যদি সন্তানটা মৃত হয়, মৃত হবারই কথা, তাহলে আমি আবার ফিরে আসব। অতীতে যা ঘটেছে তা মনে রাখব না। রূপা মেয়ে খারাপ না, পাকে চক্রে তার পেটে অন্য পুরুষের সন্তান এসে গেছে। আমি সেই অপরাধ ক্ষমা করে দিয়েছি। সন্তান মৃত হলে সব চলবে আগের মতো। আমার মা কঠিন গলায় বললেন, সন্তান মৃত হওয়ার কথা তুমি বললে কেন? এই কথা কেন বললে? বললাম, কারণ আমি জানি সন্তান মৃত হবে। আমি কি? আমার স্বামী আর কিছু বললেন না। মায়ের অনুরোধ, কান্নাকাটি, আমার কান্না, কিছুতেই কিছু হল না। তিনি চলে গেলেন। আমি অসুস্থ হয়ে পড়লাম। প্রচণ্ড জ্বর, গায়ে চাকা চাকা কী সব বেরুল, মাথার চুল পড়ে গেল। ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করলাম। সেই সময়ের সবচেয়ে কমন স্বপ্ন ছিল আমি একটা ঘরে বন্দী হয়ে আছি। ঘরে কোনো আসবাবপত্র নেই, সাদা দেয়াল। হঠাৎ সেই সাদা দেয়াল ফুঁড়ে একটা কালো লম্বা হাত বের হয়ে এলো। হাত না, যেন একটা সাপ। সাপের মাথা যেখানে থাকে সেখানে মাথার বদলে মানুষের আঙুলের মতো আঙুল। হাতটা আমাকে পেঁচিয়ে ধরল, ঠান্ডা কুৎসিত তার স্পর্শ। ঘুম ভেঙে যায়, দেখি সারা শরীর ঘামে চটচট করছে। বাকি রাতটা জেগে থাকার চেষ্টা করি। আবার একসময় তন্দ্রার মতো আসে, সেই একই স্বপ্ন দেখি। চিৎকার করে জেগে উঠি। বাচ্চার 9 মাসের সময় ডাক্তার খুবই চিন্তিত হয়ে পড়লেন। বলেন, বাচ্চার সাইজ অত্যন্ত ছোট, মুভমেন্ট কম, আপনি হাসপাতালে ভর্তি হয়ে যান। মনে হচ্ছে বাচ্চা যথেষ্ট অক্সিজেন পাচ্ছে না। হাসপাতালে ভর্তি হলাম। দুর্বল, অপুষ্ট একটি শিশুর জন্ম দিলাম। নিজেও খুব অসুস্থ হয়ে পড়লাম। বাচ্চাকে রাখা হলো ইনকিউভেটরে। অসুস্থ অবস্থায় একদিন দেখি দরজার কাছে আমার স্বামী দাঁড়িয়ে। ক্রুদ্ধ দৃষ্টিতে সে তাকিয়াছে আমার দিকে। আমি বললাম, ভেতরে এসো। সে হিসিস করে বলল, বিষের পুটলিটা কই? এখনও বেঁচে আছে,
এখনও বেঁচে আছে কেন তা তো বুঝলাম না। তার তো মরে যাওয়া উচিত ছিল। আমি দরগায় মানত করেছি, এমন দরগা যেখানে মানত মিস হয় না। আমি আতকে উঠলাম। সে ঘরে ঢুকল না, খানিকক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে থেকে চলে গেল। আমি মাকে বললাম, কিছুতেই আমি হাসপাতালে থাকব না, কিছুতেই না। হাসপাতালে থাকলেই সে এসে কোনো না কোনোভাবে বাচ্চার ক্ষতি করার চেষ্টা করবে। মা বললেন, তোর এই অবস্থায় হাসপাতাল ছাড়া ঠিক হবে না। বাচ্চা খানিকটা সামলে নিয়েছে, কিন্তু তোর অবস্থা খুব খারাপ। বাড়িতে নিয়ে গেলে তুই মরে যাবি। আমি মরে গেলেও আমি বাড়িতেই যাব, এখানে থাকব না। ডাক্তার তোকে ছাড়বে না। ডাক্তারকে তুমি ডেকে আনো মা, আমি তার পা জড়িয়ে ধরব। ডাক্তার আমাকে ছাড়লেন। বাচ্চা নিয়ে আমি বাসায় চলে এলাম। দারোয়ানকে বলে দিলাম, দিনরাত যেন গেট বন্ধ থাকে, কাউকেই যেন ঢুকতে দেওয়া না হয়, কাউকেই না। আমার শরীর খুবই খারাপ হলো। এক রাতের কথা, ঘুমুচ্ছি, মা ঘরে ঢুকে বললেন, বাচ্চাটা যেন কেমন করছে। আমার বুক ধরাস করে উঠল। আমি ক্ষীণস্বরে বললাম, কেমন করছে মানে কি মা? মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। তুমি বসে আছো কেন? তাকে হাসপাতালে নিয়ে যাও। অ্যাম্বুলেন্স খবর দিয়েছি। অ্যাম্বুলেন্স আসতে দেরি করবে, তুমি বেবি ট্যাক্সি করে যাও। এমন সময় বাচ্চা দুর্বল গলায় কেঁদে উঠল। মা ছুটে পাশের ঘরে গেলেন, পরক্ষণই আমার ঘরে ফিরে এলেন। তার মুখ সাদা, হাত পা কাঁপছে। আমি চিৎকার করে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল 4 দিন পর হাসপাতালে। আমি বললাম, আমার বাচ্চা, আমার বাচ্চা। মা পাথরের মতো মুখ করে রইলেন। আমি আবার জ্ঞান হারালাম। আমার বাচ্চার কবর হলো আমাদের বাড়ির পিছনে, আম গাছের নিচে। ছোট্ট একটা কবর ছাড়া বাড়িতে কোনো রকম পরিবর্তন হলো না। সবকিছু চলতে লাগলো আগের মতো। আমার স্বামী ফিরে এলেন, আমার মাথায় হাত রেখে বললেন, আই এম সরি। সময়ের সাথে সাথে তুমি শোক কাটিয়ে উঠবে, আমি তোমাকে সাহায্য করব। এই ছিল অনিশের 3য় পর্ব। মিসির আলীর চিন্তার এক নিঃসঙ্গ রাত, যেখানে মৃত্যু, দর্শন ও রহস্য এক সুরে মিশে যায়। হুমায়ুন আহমেদের লেখার ধারায় আমরা আবারও পেলাম এক প্রশ্নবোধক আর ছায়াঘেরা যাত্রা। আপনার যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা ফিরে আসছি আরেকটি চমৎকার বাংলা গল্প নিয়ে। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ভালো থাকুন, সাহিত্যের সঙ্গে থাকুন।